কে জিতবে প্রথম ওডিআই? একদিকে শক্তিশালী অস্ট্রেলিয়া, অন্যদিকে শক্তিশালী বাংলাদেশ। বাংলাদেশকে এখন আর দুর্বল টিম বলার কোনো সুযোগ নেই, কারণ কি আমরা ব্যাটিংয়ে ভালো, আমরা বোলিংয়ে ভালো। আমরা যদি মাঠে একটু ভালো পারফরমেন্স দিতে পারি, আপনি কিন্তু বলতেই পারেন যে আমরা ভালো কিছু করতে পারবো। কিন্তু একটা প্লেয়ার 12 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত আছেন, কিন্তু নিজের স্থানটা তিনি এখনো পাকাপোক্ত করতে পারেন না। এই প্লেয়ারটার নামকে একটু কমেন্টসে জানাবেন। তবে অস্ট্রেলিয়া এমন একটা দল নিয়ে আসলো, সেটা কিন্তু অপ্রত্যাশিত। কি কারণে আপনি খেয়াল করে থাকেন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, এমনকি স্টিভ স্মিথ, এই 6 জন প্লেয়ার অনুপস্থিত। আপনি লিখে রাখতে পারেন 2027 বিশ্বকাপে এই 6 জন প্লেয়ারের 6 জনই যদি সুস্থ থাকে, ফিট থাকে, তাহলে কিন্তু 2027 বিশ্বকাপ সাউথ আফ্রিকা তারা খেলবে। তাহলে এমন একটা দল নিয়ে তারা আসছে, আপনি কিন্তু ইচ্ছে করলে বলতেই পারেন যেমন খুশি তেমনে তুমি অস্ট্রেলিয়া দলকে সাজাও। তবে কিছু পরিবর্তন কিন্তু তারা কিন্তু করে আসছে। যে দলটা আপনি দেখছেন পাকিস্তানের মঞ্চে পাকিস্তানের সাথে খেলতে, ওই দলটা কিন্তু নিয়ে তারা আসে নাই। বিশেষ করে ট্রাভিস হেডের খেলার কথা ছিল, কিন্তু কেন যে তিনি আসলেন না, সে প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিতে পারতেছি না। গুঞ্জন শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সাথে একটু প্লেয়ারদের সাথে একটু ঝামেলা চলতেছে। তিনি নাকি বড় বড় প্লেয়ার যেমন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডকে সাপোর্ট দেওয়ার জন্যই নাকি ট্রাভিস হেড এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যে এই সিরিজটা তিনি বয়কট করবেন। এখন আমরা কি করতে পারি? আমাদের মতো দুর্বল দেশ তাদের সাথে কখনোই লড়াই করে পারবো না। এখন যেমন টিমটা আসতেছে, এই টিমটা কিন্তু একবারে যে দুর্বল সেটা কিন্তু বলার কোনো সুযোগ নাই। বিশেষ করে তারা কিন্তু ন্যাথান এলিস কিন্তু আগেই ছিল পাকিস্তান সফরে, তিনি ভালো বোলিং করতে পারতেন। সেই সাথে এক্সার বাটলারকে তারা যুক্ত করে দিচ্ছে, এমনকি ব্যান ডরসিসকে তারা যুক্ত করে দিচ্ছে, কারণ কি তারা জানে বাংলাদেশের মিরপুরের পিচটা কিন্তু এখন পাল্টে গেছে। এখন কিন্তু আর স্পিন না, পেস বল দিয়ে কিন্তু আমরা ধরাশায়িত করি প্রতিপক্ষকে। এখন কিন্তু সেই কারণে কিন্তু তারা 3 জন পেস বোলারকে খেলাইতে পারতেছে। একদিকে ন্যাথান এলিস, যে কিনা আমরা পাকিস্তানের স্লো পিচে দেখছি তিনি দুর্দান্ত বোলিং করতে পারতেন, এমনকি ব্যান ডরসিস, এমনকি এক্সার বাটলেট কিন্তু ব্যাটিং করতে পারতেছেন। সেই সাথে আপনি যদি 7 নম্বর পজিশনে একটা ব্যাটসম্যান দেখেন, লাইম স্কট, তিনি কিন্তু ব্যাটও করতে পারতেছেন, তিনি বলও করতে পারতেছেন। উপরের দিকে ক্যামেরন গ্রিন, তিনি ব্যাটও করতে পারতেছেন, বলও করতে পারতেছেন। নিচের দিকে কুনামেন, এমনকি অ্যাডাম জাম্পা। যদি কুনামেন খেলে হয়তোবা ব্যান ডরসিস নাও খেলতে পারেন। এখন বাংলাদেশের দলটা কেমন হওয়া উচিত, বাংলাদেশের ট্যাকটিক্স কেমন হওয়া উচিত, আপনি খেয়াল করে দেখেন সৌম্য সরকার, যে প্লেয়ারটা 12 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত আছেন, আপনি কেন এখনো নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারলেন না? এখানে ব্যর্থতা কার? অবশ্যই আপনার ব্যর্থতা। আপনি যদি ধারাবাহিকভাবে খেলতে পারতেন, আপনাকে কে বের করতে পারতো? কেউ পারতো না। এখন আজকে কি আপনি দলের সাথে যুক্ত থাকবেন? কারণটাকে আমরা একটা স্বপ্নে বিশ্বাসী, 2027 বিশ্বকাপ যেহেতু আমরা খেলতে যাবো সাউথ আফ্রিকার মঞ্চে, ওইখানে কিন্তু পেস বোলিংটা বা পেস বোলিং অলরাউন্ডার একটু খাওয়া বেশি থাকবে, বা তার একটু প্রাধান্য বেশি থাকবে। একটা বলার যদি 3 থেকে 4 বার বের করে দিতে পারে মিডল ফেজে, এটা কিন্তু ষষ্ঠ বোলার হিসেবে কিন্তু দারুণ একটা ভূমিকা পালন করতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন এই কারণে কিন্তু সৌম্য সরকারের পাল্লা একটু ভারী থাকবে। এখন সৌম্য কার জায়গায় খেলবে? সাইফের জায়গায় খেলবে নাকি তানজিদের জায়গায় খেলবে? তানজিদের জায়গায় তো প্রশ্নই ওঠে না। কারণটা কি, আপনি যত কথাই বলেন যে তানজিদ গত সিরিজে খারাপ খেলছে বা এর আগের সিরিজে খারাপ খেলছে, কিংবা তিনি প্রেসারে ভালো খেলতে পারেন না, কিন্তু তিনি কিন্তু এর আগের সিরিজে 175 রান করতে পারছেন, এমনকি তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, এমনকি তার একটা সেঞ্চুরি পর্যন্ত আছে। এই ধরনের বিধ্বংসী ব্যাটসম্যানকে আপনি ড্রপ করতে পারতেছেন না। যদি কোনো কারণে কাউকে ড্রপ করতে হয়, তাহলে হয়তো বা সাইফকে ড্রপ করে যদি সৌম্য সরকারকে দলে ঢোকানো হয়, তবে এটাও খুবই হাই রিস্কি হয়ে যাচ্ছে। কেন যেন আমার কাছে মনে হচ্ছে তাহলে 3 নম্বরে যদি শান্ত হয়, 4 নম্বরে যদি লিটন কুমার দাস হয়, 5 নম্বরে তৌহিদ হৃদয়, এই যে 5 জন ব্যাটসম্যান, তারা যদি একটু ভালো করে খেলতে পারে, তাইলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। আদারওয়াইজ আপনি যদি মনে করেন লিটন থেকে যদি রান না পান, তহিদ থেকে যদি রান না পান, বিশেষ করে যদি তারা যদি একটু সিঙ্গেল বের করতে না পারে, যদি তহিদ যদি আবার আগের ছন্দে ফেরত চলে যান যে ব্লক 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 চার মারতে হবে, তখন কিন্তু আমরা ফাইসে যাব। তবে লিটন আমাদেরকে নতুন আশা দেখাইতেছে। একটা সময় মনে পড়ে কি আপনাদের, 1 থেকে 2 বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটন যেভাবে ওডিআইতে ব্যর্থ হয়েছিল, টানা ডাক ডাক ডাক, আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই লিটন বিশেষ করে ওডিআই ফরম্যাটে তিনি আর নিজের জায়গাটাকে ধরে রাখতে পারবে না, এমনকি তিনি আর কামব্যাক করতে পারবে না। কিন্তু যখনই আমরা টি-20 ফরম্যাটে দেখলাম তিনি ভালো খেলতে পারতেছেন, টেস্টে তিনি ভালো খেলতে পারতেছেন, তাকে কিন্তু আমরা ডাক দিয়ে নিয়ে আসতাম। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। তবে উপর থেকে তানজিদে রান করতে হবে, সমককে রান করতে হবে, কিংবা সাইফকে রান করতে হবে, ঝড়ো গতিতে, এমনকি উইকেট দেওয়া যাবে না। আপনি যদি একটু ভালো পিচে যদি রান করতে না পারেন, তাহলে কিন্তু খেলা জমজমাট হবে না। তবে নিচের দিকে বোলিং নিয়ে কিন্তু আমাদের সে ধরনের কোনো সমস্যা নাই। কি কারণে আপনি খেয়াল করে দেখেন, নাহিদ রানা 1 নম্বর বোলার, যে কিনা গতি দিয়ে ভালো পিচে ভালো দলকে যে কোনো দিন শোয়া দিতে পারবে। সে সাথে মোস্তাফিজুর রহমান কিংবা আপনি তাসকিনকে নিতে পারতেছেন। কি কারণে, শরীফুল ইসলাম দুর্দান্ত ছন্দে আছেন, শরীফুলের জন্য একটা জায়গায় ছেড়ে দিতে হবে। যদি শরীফুলকে নেন, হয়তো বা তাসকিনকে খেলাবেন, আদারওয়াইজ আপনি মোস্তাফিজুর রহমানকে খেলাতে পারতেছেন। খেয়াল করে দেখেন বাংলাদেশ বোলিংয়ে এখন কোন ধরনের কম্পিটিশন চলতেছে। উপরে আপনি খেলাতে পারতেছেন রিশাদ হোসেনকে। এখন বাংলাদেশের 6 আর 7 নম্বর পজিশন, আমি গত ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে মোসাদ্দেক হোসেনকে অনেকদিন পরে জাতীয় দলে ইনক্লুড করা হয়েছে। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা কেন পিছনের দিকে যাই? কারণটা কি, 4 বছর আগে এই মোসাদ্দেককে আমরা ছেড়ে দিয়েছিলাম। কারণটা কি, তিনি ব্যাট হাতে এমনকি বলাতে বাংলাদেশকে ওই ধরনের সার্ভিস দিতে পারতেছিলেন না।
হয়তো আপনি বলতে পারেন ওই সময় সাকিব আল হাসান ছিলেন, এই কারণে তার প্রয়োজনীয়তা আমরা অনুভব করতে পারি নাই। এখন যেহেতু সাকিব নাই, আমাদের কাছে মনে হচ্ছে এমন একজন অলরাউন্ডার প্রয়োজন যে কিনা বল করতে পারে, এমনকি যে কোনো ব্যাট করতে পারে। হয়তো বা আপনি এটা বলতে পারবেন যে বর্তমান যে অস্ট্রেলিয়া দলটা আছে এখানে বামহাতি ব্যাটসম্যানের আধিক্য, সেই কারণে তিনি একটু ভালো করতে পারেন। কি কারণে আপনি যদি দেখেন, আপনি অ্যালেক্স ক্যারিকে খুঁজে পাবেন, তারপরে ম্যাট প্রেনশোকে খুঁজে পাবেন, কপার কুনলিকে খুঁজে পাবেন। এই কারণে হয়তো আপনি বলতে পারতেছেন যে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এমনকি মোসাদ্দেক যখন মিলে বল করবে, দুজন অফব্রেক বলার, তখন কিন্তু দুই প্রান্ত থেকে একটা চাপ ক্রিয়েট করতে পারবে। কিন্তু আপনি যখনই বড় কোনো দলের সাথে খেলবেন, আর কিন্তু গত ভিডিওতে বলেছিলাম, যখন আপনি হার্দিক পান্ডিয়ার বিপক্ষে বল করবেন, যখন আপনি মার্কো স্টোয়নিসের বিপক্ষে বল করবেন, কিংবা বড় কোনো দলের সাথে বোলিং করবেন যাদের ব্যাটিং স্ট্রং, পাওয়ার হাউসে ভরপুর, তখন কিন্তু অফব্রেক বলারের কোনো খাওয়া নেই। এটা কিন্তু আপনাকে মানতে হবে। আর একটা দলের দুজন অফব্রেক বলার কোনোভাবেই উপযুক্ত চয়েস হইতে পারে না। সেই কারণে শুধুমাত্র যদি ব্যাটসম্যান হিসেবে খেলান তাহলে ভিন্ন কথা, তাহলে ব্যাটসম্যান হিসেবে যদি তাকে খেলান তাহলে অবশ্যই কিন্তু তাকে 3 নম্বর বা 4 নম্বরে খেলানো উচিত। তিনি যদি সাকিবের মতো ক্যাটাগরি সম্পন্ন বলার হইতেন বা ব্যাটসম্যান হইতেন যে কিনা 4 নম্বর বা 3 নম্বর ব্যাটিং করতে পারে, তাহলে হয়তো বা ওই ধরনের সমস্যা আমাদের জন্য তৈরি হইতো না। যেহেতু তিনি 7 নম্বর ব্যাটিং করবেন, তাইলে কিন্তু তাকে একটু বিস্ফোরক ব্যাটিং করতে হবে। তিনি কি 20 বলে 40 নিতে পারবেন? আমাদের ক্যাপ্টেন কি নিতে পারবেন 20 বলে 50? টি-20 ক্রিকেটের কারণে কিন্তু ওডিআই ফরম্যাটটাও কিন্তু একটু সামনের দিকে এগিয়ে গেছে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে 350 রান টার্গেট, আপনি ভালোই খেলতেছেন, ভালো পিচে আপনার ভালোই খেলেন, ওপর থেকে যদি উপরের সারি ব্যাটসম্যানরা ভালো রান করতে পারে, যদি লাস্টের দিকে 40 বলে 80 রানের প্রয়োজন হয়, আর যদি এই দুজন ব্যাটসম্যান যদি ক্রিজে থাকে, তখন কি 40 বলে 80 রান কি 350 রানের চেজের ক্ষেত্রে কি তাকে নিতে পারবে? এটা একটা বিরাট কিন্তু একটা প্রশ্ন দাঁড়াচ্ছে ভাই। তবে অন্যদিকে আপনি যত কথাই বলেন, অস্ট্রেলিয়া আপনি কখনোই এই দলটাকে ছোট করে দেখতে পারবেন না। কারণটা কি? তারা কিন্তু সবসময় ভালো খেলতে পারে যে কোনো কন্ডিশন। হয়তো আপনি বলতে পারেন পাকিস্তান তো তারা খুবই দুর্বল খেলছে। ভাই, এটা কোনো পিচ হলো যেখানে 100 রান করতে একটা দলের হাঁপাইতে হয়, সেটা অস্ট্রেলিয়া হোক, সেটা পাকিস্তান হোক, এই ধরনের পিচে খেলাটা আমরা একটা সময় খেলছি, আমরা নিজের একটা সময় খেলছি। ভাই, এগুলোতে নিজেদের জন্য মানে আপনি নিজেদের পায়ে নিজে কোড়াল মারতেছেন। একটা সময় আমরা সেই কাজটা করতাম, ঘূর্ণিপাকের মতো পিচ বানাইতাম, বিপক্ষ দল অস্ট্রেলিয়া হোক, সেটা পাকিস্তান হোক, সেটা নিউজিল্যান্ড হোক, যে কোনো দলকে আমরা ধরাশীত করতে পারতাম। কিন্তু আমরা যখনই বড় কোনো আসরে যেতাম, ভালো পিচে আমরা নিজেদের ভালো কোনো খেলা উপহার দিতে পারতাম না। এখন কিন্তু আমরা সেই গন্ডি থেকে বেরিয়ে আসছি। এখন খেয়াল করতে দেখেন অস্ট্রেলিয়া দলটা কিরকম হতে পারে। জশ ইংলিশ ওপেনিং করবে, তিনি কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন। আমরা দেখছি পাকিস্তানের স্লো পিচে তিনি ভালো করতে পারতেন, তিনি কিন্তু আইপিএল থেকে ভালো ছন্দে আছেন। শেষতে অ্যালেক্স কেউরি, 3 নম্বরে হয়তো মার্কো স্টোয়নিস, 4 নম্বরে ক্যামেরুন গ্রিন। এই ব্যাটসম্যানটা কিন্তু ভালো খেলতে পারতেছেন, কিন্তু তিনি কিন্তু পাকিস্তানে ভালো করতে পারে না। কেন? এই ধরনের ঘূর্ণিপাকের পিচে এই ধরনের ব্যাটসম্যান আসলে খেলে অভ্যস্ত না। এই কারণে হয়তো বা ক্যামেরুন গ্রিন ওই ধরনের খেলা দেখাতে পারে নাই। যেহেতু বাংলাদেশের পিচটা একটু ব্যাটিং সহায়ক হবে, এমনকি একটু বাউন্স পাওয়ার একটা সম্ভাবনা আছে, এমনকি পেস বোলাররা বেশি বোলিং করবে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারবে। যদি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বিপদও বয়ে আনতে পারে। তাহলে বাংলাদেশকে একটু স্লো ট্র্যাক বানাবে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে না, বাংলাদেশ এই পথে হাঁটবে না। যদি ম্যাচ হারেও তারা ভালো পিচ বানায় হাঁটতে চাইবে। এখন 5 নম্বরে কে ব্যাটিং করবে? 5 নম্বরে ম্যাট প্রেনশো, 6 নম্বরে কপার কুনলি। তারা দুজনেই কিন্তু ভালো ব্যাটসম্যান। তবে দুঃখের বিষয় হচ্ছে ম্যাট প্রেনশো ওপেনিং ব্যাটসম্যান, এমনকি কপার কুনলিকে আমরা দেখছি আইপিএল এর মঞ্চে তিনি ওপেনিং করতেন। এখন তারকে নিচে কোন ধরনের ব্যাটিং করতে পারবেন সেটা বলা যাচ্ছে না। 7 নম্বর পজিশনে লায়াম স্কট, তিনি কোন ধরনের অলরাউন্ডার সে ব্যাপারে আমার ওই ধরনের তেমন একটা অভিজ্ঞতা নাই। এখন দেখা যাক তিনি কোন ধরনের পারফরমেন্স করতে পারেন। তিনি ভালো পেস বল করতে পারেন, এমনকি তিনি নাকি ভালো ব্যাটিংও করতে পারেন। এখন যদি আমরা টস জয়লাভ করি, এখন যদি উপর থেকে যদি আমাদের রান আসে, এমনকি নিচের দিকে যদি আমাদের বলাররা যদি ভালো বল করতে পারে, তখনই কেবলমাত্র আমরা ভালো কিছু করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা কিন্তু তার সাথে ঘরের মতো ভেঙে যেতে পারি। কারণটা কি? আমাদের নিচের দিকে 6 নম্বর এবং 7 নম্বর পজিশন কিন্তু খুবই দুর্বল। এটা কিন্তু আমাদেরকে মাইনে নিয়ে সামনে দিকে আগায় চলতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।